আজ আমরা ক্লাস 10 এ সেকেন্ড ইউনিটের অন্তর্গত তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন এই চ্যাপ্টারটা দিয়ে আমরা আমাদের ডিসকাশন শুরু করব। এই ডিসকাশন শুরু করতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে, পদার্থ, কোনো একটা পদার্থ, একটা সাবস্ট্যান্স কি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কখনো ধাতু, অধাতু, কখনো জারক, বিজারক, কখনো বিশুদ্ধ পদার্থ, মিশ্র পদার্থ, কখনো মানে কঠিন পদার্থ, তরল পদার্থ ইত্যাদি, যেমন বিভিন্ন অ্যাসপেক্টে ভাগ করা যায়। যেমন আমাদের মানুষকেই বিভিন্ন, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো লেখাপড়ার ভিত্তিতে, কখনো অর্থনৈতিক ভিত্তিতে এইসব যেমন ভাগ করা যায়, তেমনি পরিবাহিতা, পদার্থের পরিবাহিতা ধর্মের উপর পদার্থকে প্রথমত আমরা তিনটে ভাগে ভাগ করছি। মেনলি তিনটে ভাগ, কি কি? সুপরিবাহী, গুড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর এন্ড নন কন্ডাক্টর অর ইনসুলেটর। ইন বিটুইন এই দুটোর মাঝখানে আরেকটা ভাগ অংশ হয়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। যাই হোক, সুপরিবাহী, গুড কন্ডাক্টর কাকে বলে? যে সমস্ত পদার্থ খুব সহজে ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে তাকে বলা হয় সুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থ মানে কি? যেসব পদার্থ স্পন্টেনিয়াসলি তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু কিছু ব্যবস্থা নিলে তড়িৎ পরিবহন করতে পারে। যেমন একটা ফর এক্সাম্পল আমি বলছি, বিশুদ্ধ জল, বিশুদ্ধ পিওর ওয়াটার, সেটা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে, ক্যানট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, বাট if we add few drops of acid or alkali or any salt, it can conduct electricity. তাহলে সেই রকম পদার্থকে বলা হচ্ছে কুপরিবাহী পদার্থ। and last of all অন্তরক, যেমন কাঠ, কাগজ, কাঁচ, গ্লিসারিন, এবোনাইট, এইরকম সুগার, এইরকম কিছু সাবস্টেন্স আছে যেগুলো কোনো অবস্থাতেই তাদেরকে ব্যবস্থা দিলেও তারা তড়িৎ পরিবহন করতে পারে না। সেই রকম পদার্থগুলোকে বলা হচ্ছে তোমার কি? অপরিবাহী বা অন্তরক। যাই হোক, এই সুপরিবাহী, গুড কন্ডাক্টর, এদেরকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? মেটালিক কন্ডাক্টর, নন মেটালিক কন্ডাক্টর এন্ড ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষক, ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী বলতে কি? ধাতুদের গুণই হচ্ছে তড়িৎ পরিবাহী, মানে প্রত্যেকটা ধাতু হচ্ছে, তার সব থেকে ভালো পরিবাহী ধাতু হচ্ছে রূপা, আর সব থেকে খারাপ পরিবাহী ধাতু হলো মার্কারি। অধাতব পরিবাহী, অধাতব পরিবাহী মানে যারা ধাতু নয় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, তাদের এক্সাম্পল গ্রাফাইট, গ্যাস কার্বন ইত্যাদি। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটার জন্যই এখানে আসা। তাহলে তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ যেটা ধাতু নয় বা অধাতু নয়, তাহলে কি? তাহলে আমাদের ফার্স্ট অফ অল তাহলে এটা ডেফিনেশনে আসা দরকার। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য, তো ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট বলা হচ্ছে। ইলেকট্রোলাইট হচ্ছে এমন কিছু কম্পাউন্ড যেগুলো গলিত অবস্থায় মানে মোল্টেন স্টেটে বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় এবং নিজের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে সক্ষম। আমি একটু ডেফিনেশনটা বলে দিই, যে সব যৌগিক পদার্থ গলিত বা জলে
দ্রবীভূত হয়ে আয়নে বিশ্লিষ্ট হয় এবং নিজের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে সক্ষম সেই যৌগিক পদার্থকে বলে তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্যের কথা বললাম? এটা যৌগিক পদার্থ হতে হবে যা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, জলে অন্য কোনো আয়নিত দ্রবণের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমেও দ্রবীভূত হতে পারে, আয়নে বিশ্লিষ্ট হয় এবং নিজের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহনে সক্ষম, সেই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। যেমন কি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, as for example, ধরো NaCl, CuSO4, AgNO3 silver nitrate, HCl, HNO3, H2SO4, NaOH, CaOH, etc. তাহলে কি বলা হলো যে এইগুলো হচ্ছে, কিন্তু আবার যেমন তাহলে চিনি কেন তড়িৎ বিশ্লেষ্য? why sugar, glucose, urea, etc. are not electrolyte? because কেন? এই যে বৈশিষ্ট্যের কথা বলেছি, তারা জলে দ্রবীভূত হতে পারে কিন্তু আয়নে বিশ্লিষ্ট হয় না বা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, প্রকৃতি অনুসারে। এবার এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে দেখিয়েছি, একটাকে বলেছি তীব্র স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটাকে বলা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। নাও which one is strong electrolyte and which one is weak electrolyte? We have to see. দেখা যাক তাহলে তড়িৎ বিশ্লেষ্য, এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, স্ট্রং ইলেকট্রোলাইট কাকে বলে? যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে কোনো গাঢ়ত্বে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, টোটাল সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, অর্থাৎ যাদের বিয়োজন মাত্রা 1 হয়, আলফা ইকুয়ালস টু 1, তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আমি একটু ডেফিনেশনটা বলে দিই, যে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে কোনো গাঢ়ত্বে at any concentration, গাঢ়ত্বে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে বলবো আমরা কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন কয়েকটা উদাহরণ, as for example তোমাদেরকে মনে রাখতে হবে। আমি প্রথমে অ্যাসিডের উদাহরণ দিই। অ্যাসিডের উদাহরণ HCl, HNO3, H2SO4,
অ্যালকাইলের एग्जांपल হচ্ছে NaOH CaOH equal to সল্টের एग्जांपल কাক কথা বলবো না almost all salts almost all salts are few examples there are few examples very few examples are there who are with these salts are weak electrolyte or strong NaCl CuSO4 AgNO3 ZnSO4 NiSO4 etc 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 ঠিক আছে তো এইগুলো হচ্ছে সমস্ত তীব্রতর বিশেষ পদার্থ কারণ কি এই যে সম্পূর্ণ যে কোনো গারত্বে সম্পূর্ণ বিয়োজিত which dissociates completely at any concentration in the solution what does it mean এটা অন্য কথায় বলা যায় যাদের ডিগ্রিজ অফ ডিসোসিয়েশন আলফা বিয়োজন মাত্রা এর ভ্যালু 1 মানে যাদের আলফা ইকুয়ালস টু 1 now naturally your question what is alpha I'm trying to explain it what is alpha দেখো ধরো কোন একটা জায়গায় 10টা অণু তুমি HCl নিয়েছো একবার আর অন্য জায়গায় 10 অণু অ্যাসিটিক অ্যাসিড নিয়েছো CH3COOH নিয়েছো এর যে কোনো গারত্বে মানে যখন এটা তুমি দ্রবণ করে নেবে তখন যে at any concentration টোটাল 10টার মধ্যে 10টা অণুই বিয়োজিত হয়ে থাকে তাহলে আমরা বলবো কেমন তুমি জানো একটা HCl অণু যদি ডিসোসিয়েট করে তাহলে সেটা হয় H+ Cl- সো 10টা অণু যদি নাও 10HCl যদি নাও তাহলে 10H+ 10Cl- অর্থাৎ 10টা অণুর মধ্যে কোনো HCl এর আর কোনো অস্তিত্ব থাকবে না টোটালটা ভেঙে যাবে তাহলে তুমি হিসাব যদি করো তাহলে বলো 10টার মধ্যে ডিসোসিয়েট করে ভেঙে যাওয়া মানে ডিসোসিয়েট করে আর ডিসোসিয়েটস ইনটু আয়নস তাহলে 10 অণুর মধ্যে 10টাই বিয়োজিত থাকে তাহলে এক অণুর মধ্যে কত থাকে দেখো 10টা অণুর মধ্যে বিয়োজিত হলো 10টা তাহলে এক অণুর মধ্যে বিয়োজিত থাকে 10/10 এই ফ্যাক্টরটাকে বলা হয় আলফা মানে একটা অণুর মধ্যে যত পার্ট বিয়োজিত হয়ে থাকে অন দা আদার হ্যান্ড পাশাপাশি এটা দেখলে তুমি বুঝতে পারবে এটা কিন্তু এটা স্ট্রং ইলেক্ট্রোলাইট সেজন্য ভেঙে থাকে এটা স্ট্রং ইলেক্ট্রোলাইট নয় এটা উইক ইলেক্ট্রোলাইট সেজন্য এটা যেটা ভাঙে দেখো CH3COOH এটা ডিসোসিয়েট করে হয় CH3COO- H+, মানে যে কোন একটা মলিকিউল যদি ডিসোসিয়েট করে তাহলে এইভাবে করে কিন্তু তুমি 10টা নিয়েছো মানে 10টা যে ভাঙবে না 10টা তো ভাঙবে না কারণ এটা তো স্ট্রং ইলেক্ট্রোলাইট নয় সাপোজ এটা দুটো ভেঙেছে 2 or 3 ইউনিটস ভেঙেছে তাহলে দুটো যদি ভাঙে তাহলে দেখো একটা থেকে একটা উৎপন্ন হয় তাহলে দুটো থেকে কত এটা দুটো তাহলে দেখো এইটা হচ্ছে 2CH3COO- 2H+, তাহলে বোঝা গেল এই দুটো মিলে যোগ করলে 2 molecules of CH3COOH তাহলে বাকি পড়ে থাকলো কত out of 10 you have taken 10 molecules then 2 has underwent dissociation so rest 8 molecules 8 molecules are in molecular state that is it is in it has not undergone dissociation so HCH3COOH তাহলে বোঝা গেল at any concentration কিন্তু in this case এইটার ক্ষেত্রে as the dilution of the solution increases the degrees of dissociation অর্থাৎ কি এটাকে যদি আরো একটু ডাইলিউশন বাড়াতে যাওয়া হয় তাহলে এর ডিসোসিয়েশনটা বাড়তে শুরু করে এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য উইক ইলেক্ট্রোলাইটের আর এই ক্ষেত্রে
যে at any concentration, যেটা কনসেন্ট্রেটেড সলিউশন হোক চাই ডাইলুট সলিউশন হোক, at any concentration এটা সম্পূর্ণ ভেঙে যেতে শুরু করে। বোঝা গেল? তাহলে এটার ক্ষেত্রে আমি আলফা যদি হিসাব করি তাহলে দেখো তো কত হয়। 10টা অণুর মধ্যে আউট অফ 10 মলিকিউলস অনলি 2 মলিকিউলস আন্ডারওয়েন্ট ডিসোসিয়েশন। তাহলে একটা মলিকিউলের মধ্যে কত 2/10 ইকুয়ালস টু 0.2 পার্ট, 0.2 পার্ট। তা আমি যদি এটাকে দেখি তাহলে 10টা মলিকিউল, আমি এই অংশটা একটু মুছে দিলাম। এটা একটা থিওরিটিক্যাল পার্ট, দেখো না কেমন। ধরো 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা মলিকিউল। তার মানে এটার মধ্যে হয়তো 0.2 মানে এইটা ভেঙে চলে গেছে, এটা পড়ে আছে। এটা তো তাই তো বোঝায় 1/5 চলে গেছে, এটা চলে গেছে, এটা ভেঙে গেছে। এরকম কিন্তু বাস্তবে বিষয়টা নয়। The actual fact is not like this. Actual fact কি হলো, যেটা ডিসোসিয়েট করেছে ফুল 10টার মধ্যে দুটো ডিসোসিয়েট করেছে, বাকি পড়েছে। It is a theoretical term. তাহলে maximum value of alpha can be 1. তাহলে এবার on other words we can define strong electrolyte like this, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আলফা ইকুয়ালস টু 1 অর্থাৎ যাদের বিয়োজন মাত্রা 1 হয় তাদের কি বলা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে? তো এবার উদাহরণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলো কি। এদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমরা দেখি। তাহলে আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তাহলে সংজ্ঞাটা কেমন হবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এটা তীব্রর জায়গায় আমরা করে দিচ্ছি কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কুইক ইলেক্ট্রোলাইট ডেফিনিশন, মৃদু তড়িৎ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে কোনো গাঢ়ত্বে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে না, ঠিক আছে, থাকে না, এবং দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে, dilution, if you increase the dilution of the solution, দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা, ডিগ্রিজ অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, তাদেরকে বলা হয়। তাহলে যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমি তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা আগেই বলেছিলাম যে তোর মানে বেসিক্যালি একটা কম্পাউন্ড, একটা যৌগ। তাহলে যাদের সম্পূর্ণ বিয়োজিত থাকে না, যে কোনো গাঢ়ত্বে সম্পূর্ণ বিয়োজিত থাকে না, এবং দ্রবণের লঘুতা, ইফ ইউ ইনক্রিজ দ্য ডাইলুশন যখন ইনক্রিজ করবে তখন এদের ডিগ্রিজ অফ ডিসোসিয়েশনটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এক্সাম্পল, এর উদাহরণ হলো, প্রথমে আমরা অ্যাসিডের এক্সাম্পল দিই। অ্যাসিড অলমোস্ট ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে রয়েছে, যেমন ধরো H2CO3 কার্বনিক অ্যাসিড, H2S, ঠিক আছে, H2S, H2CO3, then oxalic acid, H2C2O4, oxalic acid, acetic acid, CH3COOH, formic acid, HCOOH, and almost all organic acids. Say for your example, lactic acid, tartaric acid, maleic acid, oleic acid, linseed acid, which are generally consumed by us in the form of food. লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, all are weak acids. Examples of base, alkali, NH4OH,
FeOH whole 3 AlOH whole 3 CuOH whole 2 like this. And there are very few examples of salt which are weak electrolyte in nature. Salted CaF2, AgCN, Pb3PO4 whole 2 like this. Calcium chloride, AgCl, silver cyanide, lead phosphate, like these salts undergoes partial dissociation in normally. That's why they are weak electrolyte. এগুলো সম্পূর্ণ বিয়োজিত সহজে হতে চায় না, একটু উষ্ণতা বাড়াতে হয়, বেশি ডাইলুশন করতে হয়, তাহলে they behave like weak electrolyte. এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য, তাহলে এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের ক্যারেক্টারিস্টিক্স কাদের আমরা বলবো। তাহলে আমরা প্রথমে ডেফিনেশনেই আমরা বলে দিয়েছি যে এরা প্রত্যেকে হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য। এরা প্রত্যেকে যৌগিক পদার্থ, এরা প্রত্যেকে হবে যৌগিক পদার্থ। 2 নম্বর, এরা উষ্ণতা বৃদ্ধিতে আয়নিক মাত্রা, আয়নাইজেশন বৃদ্ধি পায়। 3 নম্বর বৈশিষ্ট্য এদের হলো তড়িৎ বিশ্লেষণের ফলে, তড়িৎ বিশ্লেষ্যগুলি তড়িৎ পরিবহনের ফলে এদের রাসায়নিক পরিবর্তন ঘটে। আই মিন এটা মানে দেখো, এমনি যেগুলো ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী দিনের পর দিন তড়িৎ পরিবহন করলেও তাদের কোনো পরিবর্তন, আমাদের বাড়িতে যে সমস্ত তার যেগুলো রয়েছে হাউস ওয়্যারিং এর মধ্যে বা অন্যান্য যে সমস্ত তাদের তো বছরের পর বছর তারা তড়িৎ পরিবহন করছে, কিন্তু কোনো পরিবর্তন দেয় না। কিন্তু ধরো NaCl দ্রবণ, কমনলি জাস্ট ফর এক্সাম্পল, NaCl দ্রবণ নিলে পরে তার মধ্যে যদি একবার তড়িৎ পরিবহন করে দেওয়া হয়, তাহলে তখন কিন্তু NaClটা NaCl থাকে, তাদের পরিবর্তন মানে সোডিয়াম আয়ন ক্লোরিন আয়নে পরিণত হয়। তারপর আমরা পরবর্তীকালে ডিসকাশনে দেখব যে যেমন তড়িৎদ্বার এবং যেমন কনসেন্ট্রেশন ইত্যাদি সব নেওয়া হয় তাদের উপর নির্ভর করে। আমি যদি এটাকে গলিত অবস্থায় নিয়ে NaCl দ্রবণের করি, NaCl কে মল্টেন স্টেটের মধ্যে যদি আমি ইলেকট্রোলাইসিস করি, তাহলে সেটা সোডিয়াম মেটাল এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়। আই মিন NaCl এটা মল্টেড, এটা যদি নিই গলিত অবস্থায়, এটা দিলে Na+ আর Cl- পরবর্তীকালে সমস্ত বিক্রিয়া করে এটা আমরা দেখবো সোডিয়াম মেটালে পরিণত হচ্ছে, আর এটা ক্লোরিন গ্যাসে পরিণত। তাহলে সোডিয়াম ক্লোরাইড, আমার যেটা বলার কথা যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে দিলে আর কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকছে না,
সেটা সোডিয়াম ধাতু এবং মানে এদের ধর্মটা এর ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে, এটাই আবার কথা ছিল। পরের কথা আমরা কি বলছি, 4 নাম্বার মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে in case of weak electrolyte মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি বৃদ্ধি পায়, লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিয়োজন মাত্রা পরিবহনের ক্ষেত্রে যে লঘুতা বৃদ্ধির সঙ্গে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। আর মৌলিক পদার্থকে কিন্তু কোনো অবস্থাতেই কোনো মৌলিক পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা যায় না। পারদ তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু এরা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। যাই হোক, সময় অভাবের জন্য এইটুকুতেই আমি আজকে শেষ করছি। পরের দিন আমরা আবার ডিসকাশনটা চালিয়ে নেব।